সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো থাকার চেষ্টা করছি, কারণ খুব একটা ভালো নেই। শরীরটা বড্ড খারাপ। আমার যেমন মাজা ব্যথা বেড়েছে, তেমন বরমাসের দাঁতে ব্যথা। এই দাঁতে ব্যথা আর মাজা ব্যথা দুটো কারণের জন্য আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেল ভিডিও আপলোড দিতে পারছি না। আমার যেহেতু মাজা ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, আমি সমস্ত কাজ সেরে আর ভিডিও এডিটিং করার এনার্জি পাচ্ছি না। আর ওইদিকে বরমাসের পিছনে একটু খাটতে হচ্ছে, যেহেতু বরমাসের দাঁতে ব্যথা। তো মনে হচ্ছে দাঁতটা তুলতে হবে। যাই হোক, সকালবেলাটা শুরু করলাম মায়ের প্রণাম দিয়ে, আর তারপরে করে নিলাম এখানে চা। এখন এই চাটা খেয়ে বাকি কাজ শুরু করব। মানে এত পরিমাণে মেজা ব্যথা, না হচ্ছে দুপুরে ঘুম, না হচ্ছে রাতে ঠিক করে ঘুম। এদিকে ভোরের দিকে ঘুম আসছে, কিন্তু যে টাইমে ঘুম আসছে সেই টাইমে মানে ঘুম আসার আগে সেই টাইমে উঠে পড়ার সময় হয়ে যাচ্ছে। এই জন্য ঘুমটা আর পোষাচ্ছে না। তো চলো, যাই হোক, এখানে চা খেয়ে নিলাম এখন। তারপরে চলে আসলাম, কালকে যেহেতু বাসনগুলো মাজা হয়নি রাতে, সেই বাসনগুলো বার করে নেব। আর ফোনটা যে হেজি হয়ে রয়েছে, ব্যাপারটা আমি বুঝতে পারিনি। পরে যখন এডিটিং করতে গেলাম তখন বুঝতে পারলাম যে ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো এসছিল না, ফোকাসটা এসছিল না। তো যাই হোক, এখানে বাসনগুলো বার করে নিলাম মাজবো বলে। আর রাতে কিছুদিন হলো বাসন মাজছি না, কারণ বড়মশের দাঁতে ব্যথা, ওকে বেশি জল ঘাটতে বারণ করেছে। ওই জন্য ওকে দিয়ে আমি যেহেতু মাজি, ও যেহেতু ধোই, এই জন্য আর রাতে আমরা বাসন মাজছি না। ওই জন্য সকালবেলায় বার করে নিলাম বাসনগুলো। এখন যাব উঠোন ঝাড় দিতে। আর ওই পাশটা তো ঝাড় দিয়ে নিই, সেটা সবাই যেন আগেই ঝাড় দেওয়া হয়ে যায়। তারপরে চা খেয়ে চলে এসেছি এই পাশটা ঝাড় দিতে। এখন এই পাশটা ঝাড় দিয়ে তারপরে যাব বাসন মাজতে, ঘর ঝাড় দিতে। একটা জিনিস কি বলো তো, আমিও জানি যে একটা ডেলি ব্লগ চ্যানেলে ডেলি ব্লগ না আসলে, ডেলি ভিডিও না দিলে চ্যানেলটার ক্ষতি হয়। কিন্তু কি করব বলো, আমার শরীরের থেকে বড় কিছু তো কিছু নেই। যেহেতু শরীর আর দিয়ে ওঠে না, এই জন্য ভিডিও করলেও আপলোড করা হয় না। ভিডিও কিন্তু আমার অনেক কিছুই করা আছে, অনেকগুলো ভিডিও করা আছে, সেগুলো আর আপলোডই করা হচ্ছে না, শুধুমাত্র এডিটিংয়ের জন্য। আমার ব্যাপারটা এখন এমন হয়েছে, আমি সেই বসে আছি চাতক পাখির মতো। চাতক পাখি সেই কখন জল পাবে সেই আশায় বসে থাকে, আমি সেরকম বসে আছি কবে একটা ভালো মেয়ে পাবো, আমার ভাসুরের বিয়ে দেবো। অনেক জায়গায় মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কোনো জায়গাতে আর হচ্ছে না যে ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হব, কারণ আমি একটু রেস্ট পাবো। সে যদি এসে পরে আলাদাও হয়ে যায়, তবুও সংসার আলাদা হয়ে গেলেও কাজও নিশ্চয়ই আলাদা হবে, তখন আর সবার জন্য এতটা তো করতে হবে না। সেই আশায় বসে আছি, কিন্তু জানি না কবে হবে। ভগবান কপালে এমনই খারাপ দুর্ভোগ লিখেছে যে এত বছর ধরে বাপের বাড়িতেও এই একই খাটনি খেটে এসেছি, কম আর বেশি। আমার বাপের বাড়ি এত কাজ ছিল না, কিন্তু খাটতে তো হয়েছে। একটা সময় যখন আমি পরিশ্রম করেছি, তখন হচ্ছে আমাদের না ছিল ঘর, না ছিল কিছু। তখন আমাদের অনেকটাই অভাব ছিল, মানে অভাব বলতে মা ঘর বাড়ি করে উঠতে পেরেছিল না। তারপরে যখন ঘর বাড়ি করলো, তখন সুখের দিন আসলো, আস্তে আস্তে সুখের মানুষগুলোই চলে গেল। মানে আমার বাবা, দিদা, আমার দাদুর কথা বলছি। যাই হোক, তখনও আমি অনেক খাটনি করেছি, মানে পড়াশোনা, বাড়ির কাজ, এমনকি আমার নিজের জ্যাঠার বাড়ির কাজও আমি করেছি। তখন আমার জেঠিমা মারা গেছিলো, দাদারা করতো, সেই কাজগুলোও আমি করেছি। দুটো বাড়ির কাজ, আমাদের দুটো বাড়ি মিলিয়ে অনেক বড় একটা উঠোন ছিল, সেই সব কাজ করে আমি পড়াশোনা করেছি, আবার রান্না বান্না সমস্তটা করেছি। এই জন্য না, এখন আর শরীর দেয় না যে একটা কাজ আমি ঠিকভাবে করব। এই বাড়িতে আসার পর আমার যতটা এনার্জি ছিল, এখন যত দিন যাচ্ছে আমার শরীর মনে হচ্ছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজের ভিতর বুঝতে পারছি যে কতটা খারাপ হচ্ছে, যে কারণে আমি ভিডিও দিতে পারছি না। অনেক পরিশ্রম করা মানুষ আমি। আমি কাজ করতে ভয় পাই না, কিন্তু দিনের শেষে গিয়ে কী হয় বলো তো, যখন বিছানাতে যাই না, তখন আর মনে হয় না বাকি কাজগুলো করি। তখন শুধু মনে হয় যে একটুখানি যদি রেস্ট পাই, এই তো একটু সময় পেয়েছি, এই সময়টুকুতে একটু রেস্ট পাই, তাহলে হয়তো আমার শরীরটা একটু রেস্ট পাবে। কারণ দিনের 24 ঘন্টার মধ্যে যদি আমি 12 ঘন্টার টানা কাজ করি, আর 12 ঘন্টার মধ্যে থাকে একটু রেস্ট, একটু কাজ, এরকম থাকে। কিন্তু টানা হিসাব করতে গেলে আমি সকাল 5টা বা 4:30 যখনই উঠি, সেই থেকে শুরু হয় দুপুর 4টে পর্যন্ত টানা কাজ করতে হয়।
তারপরে ধরো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যে থেকে শুরু হয়। তাও তো এখন এত পরিমাণে মাজা ব্যথা হচ্ছে, ঘরের অনেক কাজ আমার পড়ে রয়েছে, ঘরগুলো প্রচণ্ড ঝুল হয়েছে, সেগুলোও ঝাড়তে পারছি না। এখন শুধু উপরে যে কাজগুলো না করলেই নয় সেগুলো করছি, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, এগুলোই। এছাড়া এখন আর বাড়তি কোনো কাজই করতে পারছি না। জামা কাপড় কাচলে হয়তো দুদিনের জামা কাপড় একদিনে গিয়ে গোছাচ্ছি। এইভাবেই এখন কাজ করছি, কারণ মাজা ব্যথা এত পরিমাণে হঠাৎ এইভাবে বেড়ে যাবে আমিও বুঝতে পারিনি। যাই হোক, চলো আবার চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার। এখন দেখো ওদিকের অনেক কাজ হয়ে গেছে, এখন এই বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন শুধু জামা কাপড় কাচা বাকি আর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, ওগুলো আস্তে আস্তে করব। আগে এই বাসনগুলো উপর দিয়ে বরমাসের চাটা করে দিয়ে আসি। তোমরা আমার ঘরটা দেখে বুঝতেই পারছো কতটা অগোছালো রয়েছে। এখানে যে জামা কাপড়গুলো দেখছো, এই জামা কাপড়গুলো দুদিন ধরে কেচেছিলাম, মানে খুব অল্প পরিমাণেই এখন কাচাকুচি থাকে যেহেতু রোজ কাচি, কিন্তু সেটাও দুদিনের ছিল। আর এই যে বরমাসের দাঁত ফোলা বলেছিলাম না, এই পাশটা যে এটা না, ওই পাশে ওর মুখটা অনেকটা ফোলা, তোমরা দেখতেই পাবে এই যে কতটা ফোলা। এই দাঁতের যন্ত্রণায় ও কিছুই করতে পারছে না। যাই হোক, ওখানে চাটা করে চা খেয়ে নিয়ে বরমাসাইকে বসে গেছি এখন মানে চিড়ে খাওয়াতে। চিড়ে একদম জলের সাথে মিশিয়ে মানে ঘোল মতো করে সেটাই ওকে খাওয়াচ্ছি, কারণ ও চিবিয়ে খেতে পারছে না। ওকে আজ কয়টা দিন ধরে ভাতও 3 বেলাতে যা ভাত দিচ্ছি সেই ভাতগুলো একেবারে মানে সেই স্যুপের মতো করেই ওকে দিতে হচ্ছে, কারণ ও গিলে খাচ্ছে যেহেতু ও দাঁতে চিবিয়ে খেতে পারছে না ওই জন্য। আর এই খাবারগুলো তো পেটেও থাকে না, যতই ভাত দাও আর যাই দাও, স্যুপ করে দিলে আর কোনো কিছুই পেটে থাকে না, বাথরুম করলেই তো বেরিয়ে যায়। আর এখন যা গরম করেছে এমনিতেই ঘাম হচ্ছে, ওই জন্য সকালবেলা চাটা খেয়ে এক প্রকার জোর করেই বরমাসাইকে এটা খাওয়াচ্ছি।
অনেক জোর করার পরেই সে খেলো, কারণ সে সকালবেলা কিছু খেতে চায় না। আর যাই হোক, এখানে আমি ওকে খাওয়াতে খাওয়াতে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ ওকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোমার তো এই দাঁতে ব্যথাটা আজ থেকে 5 বছর আগেকার, তাহলে এই মানে 4 বছরে তুমি কী খেতে যখন দাঁতে যন্ত্রণা হতো, তখন আমাকে একটাই কথা বললো যে না খেয়ে থাকতাম, কারণ মানে আমার যে জেঠি শাশুড়ি, মেজো জেঠি শাশুড়ি, সেই হচ্ছে এই বাড়িতে রান্নাবান্না করতো, তারা এই বাড়িতেই ছিল, আমার বিয়ের কিছুদিন আগে তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তো সে মানে সে নাকি, মানে আমরা যেটুকু জানি সে পদে পদে করে দেওয়ার মানুষ ছিল না। তাই আমি এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, তো বললো সেই সময়গুলোতে আমি না খেয়েই থাকতাম, কারণ হয়তো খুব খিদে পেলে একটুখানি খেতাম, যেহেতু চিবাতে পারতাম না ওই জন্য আর খেতাম না, কিন্তু বেশিরভাগটা আমি না খেয়েই থাকতাম। তো কথাটা শুনে বুকটার মধ্যে এমন ছ্যাক করে উঠলো, কারণ এই কথাগুলো হাজার কথার মধ্যেও এই কথাগুলো আমাকে কোনোদিনও বলেনি, কারণ আমি দূর থেকে কষ্ট পেতাম বলে। কারণ এরা অনেক অবহেলাতে মানুষ হয়েছে। আজ থেকে 15 বছর আগে আমার শাশুড়ি মারা গেছে, আর আজ থেকে 4 বছর আগে আমার শ্বশুর মারা গেছে। শাশুড়ি মারা যাওয়ার পরে এরা অনেক অবহেলায় মানুষ হয়েছে। এইসব কথাগুলো তোমাদেরকে বলতে চাই না, কারণ এগুলো হচ্ছে একান্তই পারিবারিক ব্যাপার। তবুও আজকে কিছুটা কথা তোমাদের শেয়ার করলাম, কারণ আজকে আমার বড্ড কষ্ট হয়েছিল, কিন্তু বড়মশাইয়ের সামনে না কান্না করতে পারি না, কারণ আমি কান্না করলে সে বাবু কষ্ট পায়। এখানে দেখো, বড়মশাই চলে যাওয়ার পরে জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম, ও চলে যাওয়ার পরে আমি মেলতে এসেছি। আর কেমন রোদের তাপ এখনই বুঝতে পারছো যে এত সকাল, এখন এই 8টা 10 মতো বাজে, এত সকালে কেমন রোদের তাপ পড়েছে। যাই হোক, চলো এখানে এই জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে ঠাকুরের বাসন মাজা আছে, তারপরে ঘর মুছবো, রান্না করব। এই যে ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে, সাথে আমি লেপেও নিয়েছি। আর এখন লেপতে লেপতে এই জায়গাটা মানে জল ফেলতে ফেলতে কেমন একটা গর্ত টাইপের হয়ে গেছে অনেক অনেক জায়গায়। যাই হোক, এখানে দেখো রৌদ্র একটু কমেছে, একটু মেঘলা মেঘলা অবস্থা হয়েছে, আর এখানে আমি লেপা পোছাটাও করে নিয়েছি।
তারপরে ঘরগুলো মুছে, সমস্ত ঘরগুলো মুছে ভাত বসিয়ে দিয়ে বারান্দাটা মুছতে এসেছি। ঘরগুলো আগেই মুছে নিয়েছিলাম, তারপরে বারান্দাটা মুছেছি। আর বড়মশাই মাজা ব্যথা বলে এই লাঠিটা এনে দিয়েছে, কিন্তু লাঠিটা এতটাই ছোট, এতে এতে করে মানে ঘর মুছলে আমার আরও বেশি মাজাটা ব্যথা করে। কিন্তু কি করব, এমনিতেও বসে করতে পারি না। এখন মাজা ব্যথার সাথে সাথে না হাঁটুটাও কেমন একটু যন্ত্রণা শুরু হয়েছে, কারণ উঠবোস করে ঘর মুছতে গেলে আমার হাঁটুটাতেও এখন দেখছি বেশ ব্যথা করছে। জানি না আমি মানে আমার ভবিষ্যৎটা কী, কিন্তু এখন তো বড্ড কষ্ট হচ্ছে। ভবিষ্যতে কী হবে জানি না। আদৌ আমি 2 দিন রেস্ট পেলে মানে একটু কমবে কি না সেটাও জানি না। তো যাই হোক, কবে যে আমার ভাসুরের বিয়ে হবে এই আশায় বসে আছি। হয়তো ভাসুরের বিয়ে হলে একটু হলেও রেস্ট পাবো। আজ গোটা একটা বছর টানা এই সংসারে কাজ করে যাচ্ছি, রেস্টের কোনো বালাই নেই। আর এই যে বলেছিলাম বড়মশাইকে আলাদা করে সেই ভাতের স্যুপ মতো করে দিতে হয়। আমরা আমাদের নর্মাল ভাতই রান্না করেছিলাম, তো সেই ভাতটা করে আবার সেই ভাত থেকে কিছুটা ভাত মানে বড়মশাইয়ের জন্য তুলে নিয়ে আবার একটুখানি মানে জল না, এটা ফ্যান যেটা ছিল সেই ফ্যানটা দিয়েই ওর ভাতটাকে ফুটাচ্ছি, ওটাকে একদম নরম বানাবো। আর ওখানে দেখো সমস্ত কিছু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে করছি পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। আর ওখানে আমি ডিমটা মানে কুচি কুচি করে লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে মশলা দিয়েছি, যা যা মশলা দেয় আর কি। এইভাবে আমার খেতে ভালো লাগে। আজকে আমি লঙ্কা বেটে দিইনি, কুচি কুচি করে একদম কেটে দিয়েছি। তো যাই হোক, এখন এই রান্নাবান্না সারবো, তারপরে আবার এই রান্নাঘরটা পরিষ্কার করা আছে। তো চলো একেবারে তোমাদের সাথে পরে গিয়ে দেখা হবে বাসন মাজার সময়। টাটা। এই যে সমস্ত কাজবাজ শেষ, এখন এই বাসন কটা ধুয়ে মানে বাসনগুলো উপর দিয়ে যাব স্নানে। আর এই যে বাসন আজকে খুব কম পরিমাণে বাসন হয়েছিল, কারণ আজকে আমি ওই কাজ সেরে এখন তো আস্তে ধীরে কাজ করছি, যেহেতু মাজাটা নিয়ে পারছি না, ওই জন্য সকালবেলায় চায়ের বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম। আর আজকে যেহেতু সেরকম কোনো রান্নাবান্না করিনি, তো সেই জন্য একটা কড়াইতেই রান্না করেছিলাম। আর ওই যে সকালের কিছু খাওয়া দাওয়ার বাসন হয় সেগুলোই আছে আর কি, এছাড়া আর কোনো বাসন নেই। আজকে এই কটাই বাসন। তো যাই হোক, চলো এখানে বাসনটা মেজে স্নান করে এসে পুজো টুজো দেবো, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধেবেলা। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, দুপুরবেলা না স্নান টান করে এসে আমি আর মানে গীতা পড়তে পারিনি, তখন মাজাটা ব্যথা করছিল। তাই আজকে সন্ধ্যেবেলায় গীতা পাঠ করতে বসেছিলাম। গীতা পাঠ করতে বসে এতটাই মাজা যন্ত্রণা, কারণ অনেকটা টাইম বসে গীতা পাঠ করতে হয়, তো সেই জন্য এতটাই মাজা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কোনো রকমে চা করে এখানে বসেছি চাটা খেতে। এখন এই চাটা খেয়ে আগে একটু রেস্ট করে নেবো, কারণ এখন যদি আমি একটু রেস্ট না নিই, মানে একটু যদি শুয়ে না থাকি আবার কাজ করতে যাই, তো আমার কালকে আবার সারাদিন খুব কষ্ট হবে। তো আর এখানে আমি দেখো চা খেতে খেতে বড় বড় চোখ করে মানে তাকিয়ে রয়েছি। এটা শুধু ক্যামেরাতে তাকিয়েছিলাম না, এটা আমি কিছু একটা দেখছিলাম তখন। আর এই ভিডিওটা না আমার বৃহস্পতিবারের, আমার কিন্তু রিসেন্ট ভিডিও না, রিসেন্ট আরও 2টো ভিডিও আমি বানিয়েছি যেগুলো এডিটিং করা হয়নি। এই যে চাটা খেয়ে চলে এসেছি, আজকে এটাকে ধোলাই হবে। এটা প্রায় 1 বছর হতে আসলো, আর 4টে দিন বাদেই 1টা বছর হয়ে যাবে আমাদের বিয়ে হয়েছে। তো সেই বিয়ের সময় দিয়ে গেছে, তারপর থেকে আজ পর্যন্ত এটাকে কোনো ধোলাই করা হয়নি। আজকে ওটাকে ধোলাই করব। আর ওখানে দেখো আমি ওটাকে ধোলাই করতে করতেই এখানে চলে এসেছি, ভাত বসিয়েছি। আমাদের ভাত হয়ে গেছে, এখানে আমার বরমাসের মানে স্যুপ বসাতে মানে স্যুপ করতে বসিয়েছি। আর এই যে এই বাসনগুলোও গোছাতে হবে। আর এই যে যে ধোলাই করব সেগুলো আমি গুছিয়ে এনে মানে মেজে ঘষে রেখেছি। এগুলো এখানে জল ঝরতে দিয়ে তারপরে ওটাকে ধোলাই করতে বসবো, কারণ এগুলো জল ঝরে গেলে তবে তো এগুলো ফ্রিজে রাখবো। আর এগুলো যেহেতু ওই ফাইবার টাইপের কাজ, পুরো কাচও না, কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে এমন একটা জিনিস। তো এগুলোকে আজকে রাতেই মানে ফ্রিজটা পরিষ্কার করে আজকেই ঢুকিয়ে রাখবো, এই জন্য এখানে জল ঝরতে এইভাবে রেখে দিলাম। তো চলো আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর এই যে আমার ফ্রিজের খুব বাজে অবস্থা ছিল, কারণ বিয়ের মধ্যে ধরো আমার মানে বিয়ের পরের দিন, বউ ভাতের আগের দিন, যে মিডিলের দিনটা থাকে যেদিন বউ আসে আর কি, আমার সমস্ত জিনিস সেদিন চলে এসেছিলো। সেই দিন থেকে, আর যেহেতু সবাই জানতো আমার বাড়ির থেকে ফ্রিজ দেবে, তো আমাদের ফ্রিজের পয়েন্ট করেই নিয়েছিল আগে থেকে।
তো ওই ফ্রিজের সেই দিন থেকে, আর আমাদের তো গরমকালে বিয়ে হয়েছিল, মে মাসের 21 তারিখে বিয়ে হয়েছিল, সেই জন্য সেই ভরা গরমে আমাদের ফ্রিজটা খুব কাজে লেগেছিলো। সেই থেকে আমাদের ফ্রিজটা কন্টিনিউ চলছে, কন্টিনিউ তাকে মানে তাতে জল বলো, খাবার বলো, সমস্ত কিছু রাখা হচ্ছে। তো সেই জন্য ফ্রিজটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, আর ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল। চলো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি ফ্রিজটা কতটা পরিমাণে নোংরা হয়েছিল। তো এখানে আমি বসে পড়েছি ফ্রিজটা পরিষ্কার করতে, আর আমি না সেইভাবে উঠবসও করতে পারছি না, এখানে বেশিরভাগটা আমি বসেই করছি। আর এই যে এবার দেখো তোমরা ঠিক কতটা নোংরা হয়েছিল। বেশিরভাগ নোংরা জিনিসগুলো তো আমি মেজে এনেছি, আর এই যে নোংরা, এখানে অতটা ভালো নোংরা দেখা যাচ্ছে না, কারণ অনেকটা আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফ্রিজটা পুরোটা পরিষ্কার করার পর ঠিক এরকম লাগছে। তো তোমরা একটু কমেন্টে জানিও কতটা পরিষ্কার করতে পেরেছি। আর আমি এটা না সার্ফের জল দিয়ে পরিষ্কার করেছি। আমার বাপের বাড়ির ফ্রিজটাও আমি সার্ফের জল দিয়ে পরিষ্কার করতাম। তো তোমরা যদি অন্য কিছু দিয়ে পরিষ্কার করো সেটা আমাকে কমেন্টে জানিও যে ফ্রিজটা কি সার্ফের জল দিয়ে পরিষ্কার করা যাবে না অন্য কিছু দিয়ে করতে হয়। তো আমি সেটাই করবো। আর এখন দেখো এতটাই পরিষ্কার চকচক লাগছে যে ফ্রিজের বাইরে যে কভারটা আছে সেটাতে আমার নিজেকেই দেখা যাচ্ছে। চলো টাটা। এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেতে দিয়েই আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম, কারণ ফ্রিজ পরিষ্কার করতে করতেই বড় মানে কাকা শ্বশুর চলে এসেছে। আর আজকে যেহেতু ভাসুর খাবে না বলেই গেছে, তো ওর জন্য আর ওয়েট করিনি। আমি বড়মশাইকে আর ঠাকুমা শাশুড়ি আর কাকা শ্বশুরকে খেতে দিয়েই ফ্রিজটা যেটুকু কাজ বাকি ছিল সেটুকু করে নিয়েছি। আর এখানে দেখো আমি এঁঠো মুছতে ব্যস্ত, ওদিকে বড়মশাই সাইকেলগুলো তুলে নিচ্ছে। আর দাদা যেহেতু বাড়ি নেই, বাইক নিয়ে একটু বেরিয়েছে, ওই জন্য বাইকটাও বাড়িতে নেই। তো যাই হোক, এখানে আমি এঁঠোগুলো পরিষ্কার করে নিই। আর এখন আর সেরকম কোনো কাজ নেই। আজকেও বাসন মাজিনি, দু একটা বাসন হয়েছে, সেই বাসনগুলো রাখা আছে, সেগুলো কালকে মাজবো। যেহেতু বড়মশাই দাঁতে যন্ত্রণা করছিল, ওকে একটু গরম জল করে দিলাম, ওই গরম জলটা নিয়েই ও এখন যাচ্ছে কুলকুচি করতে। লবণ দিয়ে ওকে একটু গরম জল করে দিয়েছিলাম, সেটা নিয়েই ও গেল এখন কুলকুচি করতে। ও কুলকুচি করে আসলে আমাদের এখন প্রায় 11টার কাছে বাজে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন একটু শোয়ার জন্য মানে তাড়াহুড়ো করছি, কারণ আমার মাজাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, যেহেতু আজকে ফ্রিজটা অনেকটা টাইম বসে পরিষ্কার করা হয়েছে। আর এখানে বড়মশাই বসেছে গরম জলে কুলকুচি করতে, কারণ ওর মাথাটা খুব মানে দাঁতের জন্য মাথাটায় খুব যন্ত্রণা করছিল। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে।